সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের অন্তর্গত তড়িৎ রাসায়নিক কোষ ও এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এর সাথে আমরা আরও আলোচনা করব তড়িৎদ্বার ও অর্ধকোষ বলতে কি বুঝি সে সম্পর্কে আলোচনা করব। তড়িৎদ্বার ও কোষ লেখার সাংকেতিক চিহ্ন ও রীতি, যার মাধ্যমে কোষ ডায়াগ্রাম বা সেল ডায়াগ্রাম লেখা হয়, সেই সাংকেতিক চিহ্ন এবং রীতি আমরা আলোচনা করব। তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব ও কোষ বিভব সম্পর্কে আলোচনা করব। কিভাবে সাধারণ সমীকরণের মাধ্যমে তড়িৎদ্বার বিভব, কোষ প্রমাণ তড়িৎদ্বার বিভব ও কোষ বিভব নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নার্নস্টের সমীকরণ আলোচনা করব। আজকে আমরা মূলত এই তত্ত্বীয় বিষয়গুলো আলোচনা করব, গাণিতিক বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় থাকবে না। আমরা যখন গাণিতিক আলোচনা করব তখন এই অধ্যায়ের সকল বিষয়ের গাণিতিক সমস্যার উপর আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বুঝি বা ইলেকট্রোকেমিক্যাল সেল যেটাকে বলি সেগুলো বলতে কি বুঝি। তড়িৎ রাসায়নিক কোষ এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে, যাকে আমরা গ্যালভানিক কোষ বা ভোল্টেজ কোষ বলি, বা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা জানি যে গ্যালভানিক কোষ বা ভোল্টেজ কোষে স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি তৈরি হয় সেই শক্তিটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, এটাও আমরা তড়িৎ রাসায়নিক কোষের অন্তর্গত। আবার একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করি, তাতে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ রাখি অর্থাৎ ব্রাইন রাখি, তাহলে আমার ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হবে এবং অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হবে। এই যে আমার এই ধরনের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নয়, কিন্তু বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আমরা কি করতে পারি, জারণ বিজারণ বিক্রিয়া ঘটাইতে পারি। এটাও এক ধরনের কোষ, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ বলতে গ্যালভানিক কোষ বা ভোল্টেজ কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই দুই প্রকার কোষকে বোঝাই। আমরা একটু এই দুই প্রকারের ছবি দেখবো। এটা গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ বা ভোল্টেজ কোষ বলে এটাকে, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এখন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যানোড আছে, এখানে ধাতব দণ্ড একটা আছে, আর এখানে আরেকটা ধাতব দণ্ড আছে, এটা মাইনাস এটা প্লাস। আমার এখান থেকে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে এটা ক্ষয়প্রাপ্ত হবে, এই ধাতুর আয়ন দ্রবণে চলে আসবে, ইলেকট্রন এই পাশ দিয়ে প্রবাহিত হবে, আর এখানকার ক্যাটায়ন এখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি হবে, ধাতুতে পরিণত হবে। তাহলে এই একটা স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে এই ইলেকট্রনের প্রবাহই যেহেতু বিদ্যুৎ, এখানে আমরা এই বিদ্যুৎটাকে কাজে লাগাতে পারি, বাল্ব জ্বালাতে পারি। তাহলে এটা হচ্ছে গ্যালভানিক কোষ। আমরা গ্যালভানিক কোষ কোথায় ব্যবহার করি? এই যে আমাদের দৈনন্দিন যে ব্যাটারিগুলো ব্যবহার করি, কারের ব্যাটারি, টর্চ লাইটের ব্যাটারি, এগুলো হচ্ছে আমাদের গ্যালভানিক সেল। আর এখানে একটি ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে যদি আমরা যে কোনো ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ রাখি, তাহলে কি হবে, এখানে অ্যানায়ন মুক্ত হবে, এখানে ক্যাটায়ন মুক্ত হবে। আর এর জন্য কি হবে, এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নয়, এই বিক্রিয়ার জন্য আমাকে কি করতে হবে, বিদ্যুতের সংযোগ দিতে হবে, অর্থাৎ বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, তাহলে এই বিক্রিয়াটা ঘটবে। তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা গ্যালভানিক বা ভোল্টেজ কোষ। এবার তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ আমরা অলরেডি জেনে গেছি যে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে কি দুই প্রকার। সেটা কি, তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক সেল, এবং দুই নম্বর হচ্ছে গ্যালভানিক বা ভোল্টেজ কোষ অর্থাৎ গ্যালভানিক আর ভোল্টেজ সেল, এই দুই প্রকার। আমরা এই ছবিটাই কিছুক্ষণ আগে দেখলাম, আবারও দেখলাম যে এটা গ্যালভানিক বা ভোল্টেজ সেল, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষক কোষ। যে রাসায়নিক কোষ বাইরের উৎস হতে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেখানে বাইরে থেকে বিদ্যুতের প্রয়োজন হয়। কোনো অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, নন স্পন্টেনিয়াস বিক্রিয়াকে ঘটানোর জন্য এই বাইরের বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কি হয়, একটা অস্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়। সেটা কোথায়, তড়িৎ বিশ্লেষ্য কোষে, এই কোষে। যে রাসায়নিক কোষ রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে তাকে গ্যালভানিক বা ভোল্টেজ সেল বলে। বাইরে থেকে কোনো বিদ্যুৎ শক্তির প্রয়োজন নাই, উল্টো বিদ্যুৎ শক্তি কি করবে, উৎপন্ন করবে। কিভাবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে। এখানে এই অ্যানোড এবং ক্যাথোডের এমনভাবে তৈরি করা হবে যেন এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হবে সেই শক্তিটা বিদ্যুৎ শক্তি রূপে প্রবাহিত হবে। যে ইলেকট্রনের প্রবাহ যেহেতু বিদ্যুৎ, তাহলে সেটাকে আমরা কাজে লাগাইতে পারবো।
এটা হচ্ছে কোথায়? গ্যালভানিক বা ভোল্টেজ কোষে। এবার সেল তো আমরা জানলাম, তাহলে তড়িৎদ্বার এবং অর্ধকোষ বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রোড বলতে অ্যানোড বা ক্যাথোডকে বোঝায়, অর্থাৎ তড়িৎদ্বার বলতেই আমরা কি বুঝবো? ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলতেই বুঝবো অ্যানোড এবং ক্যাথোডকে, অর্থাৎ অ্যানোড একটি তড়িৎদ্বার, ক্যাথোডও আরেকটি তড়িৎদ্বার। যে তড়িৎদ্বারে জারণ ঘটে এবং ইলেকট্রন কোষ থেকে বেরিয়ে যায় তাকে অ্যানোড বলে। গ্যালভানিক কোষে এর চিহ্ন মাইনাস, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে এর চিহ্ন প্লাস। অর্থাৎ কি? জারণ ঘটতে হবে অবশ্যই এবং ইলেকট্রন কোষ থেকে বাইরে বেরিয়ে যাবে, তাকে আমরা বলবো অ্যানোড। আর এর চিহ্ন কি হবে? যদি গ্যালভানিক বা ভোল্টেজ সেল হয় তাহলে মাইনাস হবে, তড়িৎ বিশ্লেষ্য কোষ হলে প্লাস হবে। অন্যদিকে যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে এবং ইলেকট্রন বাইরে থেকে কোষে প্রবেশ করে তাকে ক্যাথোড বলে। গ্যালভানিক কোষে এর চিহ্ন প্লাস, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে মাইনাস। আমরা আরেকবার ছবিটা দেখি। তাহলে এখানে আমার এই যে এখানে কি ঘটছে? জারণ ঘটছে। কারণ কি? কপার থেকে কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2 প্লাস হচ্ছে, তাহলে কি এখানে জারণ ঘটলো? ইলেকট্রন কি হচ্ছে? বাইরে বেরিয়ে যাচ্ছে, সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে কি? অ্যানোড। আর এখানে কি হচ্ছে? সিলভার প্লাস থেকে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে, তার মানে কি? বিজারণ ঘটছে। আর এই ইলেকট্রনের সাপ্লাই কোথা থেকে আসছে? বাইরে থেকে এখানে ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে এটা হবে কি? ক্যাথোড। একটি পূর্ণাঙ্গ রাসায়নিক কোষ একটি অ্যানোড ও একটি ক্যাথোড নিয়ে গঠিত, অর্থাৎ দুটি তড়িৎদ্বার নিয়ে গঠিত। প্রতিটি, তার মানে কি? একাধিক তড়িৎদ্বার সম্বলিত কোষ আমাদের নাই, একাধিক তড়িৎদ্বার সম্বলিত আছে, কিন্তু আমরা একটা সেল বললে সাধারণত এটা দুটি তড়িৎদ্বার থাকবে, একটা অ্যানোড এবং একটি ক্যাথোড। প্রতিটি তড়িৎদ্বারকে একটি অর্ধকোষ বলে, অর্থাৎ অ্যানোড একটি অর্ধকোষ, ক্যাথোড আরেকটি অর্ধকোষ। অ্যানোডে জারণ ঘটে বলে একে জারণ অর্ধকোষ বলে, অর্থাৎ জারণ অর্ধকোষ বললেই আমরা অ্যানোডকে বোঝাবো, এবং ক্যাথোডে বিজারণ ঘটে বলে একে বিজারণ অর্ধকোষ বলে। তড়িৎদ্বার ও কোষ লিখার সাংকেতিক চিহ্ন ও রীতি। তাহলে তড়িৎদ্বার যে বলছি, তড়িৎদ্বারকে আমরা কিভাবে খাতায় প্রকাশ করব, কিভাবে লিখব, এটার চিহ্ন কি হবে, রীতিই বা কি হবে, আন্তর্জাতিক বা ইউপ্যাক নীতিই বা কি হবে, সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। কোনো ধাতু বা গ্যাস ও তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শ তলকে একটি খাড়া রেখা বা তির্যক রেখা বা কমা দ্বারা নির্দেশ করে তড়িৎদ্বার প্রকাশ করা হয়। অর্থাৎ তড়িৎদ্বার লিখতে গেলে, তড়িৎদ্বার তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয় ধাতু কিংবা গ্যাস আর তড়িৎ বিশ্লেষ্য, আর বিদ্যুৎ পরিবহনের জন্য লাগে কেবল বা ধাতব তার বা কেবল। তাহলে এই যে ধাতু বা গ্যাস লিখব এবং তড়িৎ বিশ্লেষ্য লিখব, কোনটা আগে কোনটা পরে, কিভাবেই বা লিখব, কমা দিয়ে লিখব না স্ল্যাশ দিয়ে লিখব না খাড়া দাগ দিয়ে লিখব, সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। তাহলে কি? এই ধাতু বা গ্যাস এবং তড়িৎ বিশ্লেষ্যের সংস্পর্শ তলকে একটি খাড়া রেখা অথবা তির্যক রেখা বা কমা দ্বারা নির্দেশ করে তড়িৎদ্বার প্রকাশ করতে হবে। যদি কঠিন পদার্থ হলে এস, অর্থাৎ সলিডের প্রথম অক্ষর এস, গ্যাস হলে জি এবং দ্রবণ হলে এ কিউ, অর্থাৎ অ্যাকুয়াসের প্রথম দুটি অক্ষর এ কিউ ব্যবহার করতে হবে। ধাতু বা গ্যাসকে প্রথমে এবং তড়িৎ বিশ্লেষক দ্রবণকে পরে লিখলে অ্যানোড বোঝায় এবং এটিতে জারণ ঘটে। অর্থাৎ ধাতু বা গ্যাস যদি আমরা লিখি একটা কমা কিংবা একটা খাড়ার রেখা বা একটা তির্যক রেখা যদি লিখি, তারপরে তড়িৎ বিশ্লেষ্য লিখি, তাহলে সেটাকে অ্যানোড বোঝাবে এবং সেখানে অবশ্যই জারণ ঘটবে। অন্যদিকে ধাতু বা গ্যাসকে পরে এবং তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে প্রথমে লিখলে ক্যাথোড বোঝায় এবং এটিতে কি ঘটবে? বিজারণ ঘটবে। উদাহরণ কি? আমাদের এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, একই জিনিসের উদাহরণ দিয়েছি। এখানে ধাতু কি? সলিড, তাহলে এস জিঙ্ক লিখলাম, জিঙ্কের পরে কি? এটা জিঙ্ক যেহেতু কঠিন পদার্থ তাহলে এস লিখলাম, একটা স্ল্যাশ দিয়ে লিখতে পারি, তারপরে এটা কি? তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এই আয়নটা কোথায় থাকবে? তড়িৎ বিশ্লেষ্য থাকবে, সেটা কিসে? অ্যাকুয়াস লিখলাম। তাহলে এখানে প্রথমে ধাতু লিখেছি, তারপরে তড়িৎ বিশ্লেষ্য লিখেছি, তার মানে কি? এটা হচ্ছে অ্যানোড বোঝাচ্ছে। আর অ্যানোডে কি ঘটে? অ্যানোডকে কি বলি আমরা? জারণ অর্ধকোষ বলি। তাহলে অক্সিডেশন হাফ সেল, ইংরেজিতে লিখলে অক্সিডেশন হাফ সেল। তাহলে এখানে স্ল্যাশের পরিবর্তে কি লিখতে পারি? কমা লিখতে পারি। আবার এই কমার পরিবর্তে আবার একটা খাড়া দাগও আমরা দিতে পারি। তাহলে এটা একই জিনিস বোঝাচ্ছে। আমরা যে কোনো এই তিনটার যে কোনো উপায়ে আমরা এই অর্ধকোষটাকে প্রকাশ করতে পারি। এখানে কি লেখা হয়েছে? জিঙ্ক 2 প্লাস, অর্থাৎ এটা কি থাকবে? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য লিখলাম কি দশা? অ্যাকুয়াস লিখলাম, স্ল্যাশ জিঙ্ক
ধাতুকে পরে লিখেছি, তাহলে এটা অবশ্যই বিজারণ অর্ধকোষ, অর্থাৎ এটা ক্যাথোড। তাহলে একইভাবে এখানে স্ল্যাশের পরিবর্তে আমরা কমা ব্যবহার করতে পারি, কিংবা কমার পরিবর্তে আমরা খাড়া একটা দাগ ব্যবহার করতে পারি। গ্যাস বিশিষ্ট তড়িৎদ্বারে ইলেকট্রন পরিবহনের জন্য একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনাম, গোল্ড ইত্যাদি ব্যবহৃত হয়। এক্ষেত্রে নিষ্ক্রিয় ধাতুর পর একটি কমা দেওয়া হয়। এখন আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার আছে। হাইড্রোজেন একটি গ্যাস। হাইড্রোজেন জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, করে শক্তি তো উৎপন্ন করবে। ইলেকট্রন ত্যাগ করবে, যদি ত্যাগ করে সেই ইলেকট্রন কে পরিবহন করবে? হাইড্রোজেন তার পরিবহন করবে না। তাহলে কি এই ত্যাগকৃত ইলেকট্রনকে পরিবহনের জন্য আলাদা একটা পরিবাহী তার লাগে। সেটা প্লাটিনাম হতে পারে কিংবা গোল্ড হতে পারে। এরা সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির পরিবাহী তার হবে। কারণ কি, যদি সে ওই কন্ডিশনে ওই তড়িৎদ্বারে সে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে সেটা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা যদি হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা কি প্লাটিনাম ব্যবহার করতে পারি। তাহলে পিটি কমা হাইড্রোজেন, হাইড্রোজেন কি ফর্মে আছে? গ্যাস, স্ল্যাশ এইচ প্লাস, মানে এটা হচ্ছে আয়নে যাবে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরের। তাহলে কি এটা হচ্ছে জারণ অর্ধকোষ, কারণ কি জারণ ঘটছে। এরপরে এই আমরা যদি এই স্ল্যাশের পরিবর্তে কমা, কিন্তু এখানে প্লাটিনামের পরেও কমা, আবার যদি এখানে কমার পরিবর্তে একটা খাড়া দাগ, কিন্তু এখানে প্লাটিনামের পরিবর্তে কমা, এইভাবে ব্যবহার করতে হবে। পূর্ণাঙ্গ কোষ ডায়াগ্রাম লেখার জন্য বাম পাশে অ্যানোড বা জারণ অর্ধকোষ এবং বাম পাশে ক্যাথোড বা বিজারণ অর্ধকোষ লিখে মাঝখানে একটি খাড়া রেখা দিতে হবে। অর্থাৎ সবসময়ই অ্যানোড হবে বাম পাশে, ক্যাথোড হবে ডান পাশে। এর ব্যত্যয় কোনো অবস্থায় করা যাবে না। মাঝখানে কি করতে হবে? একটি খাড়া রেখা দিতে হবে। যদি লবণ সেতু অর্থাৎ সল্ট ব্রিজ ব্যবহৃত হয় তবে দুটি খাড়া রেখা দিতে হয়। সল্ট ব্রিজ ইউ আকৃতির একটি কাঁচনল, যাতে ইকুয়াল মোবিলিটি অর্থাৎ সমান পরিবাহী ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ বিশ্লেষ্য যেমন পটাশিয়াম ক্লোরাইড কিংবা পটাশিয়াম নাইট্রেট দেওয়া থাকে। কারণ কি, এই যখন কোষ বিক্রিয়া চলতে থাকে তখন উভয় দিকে আয়নের অসমতা দেখা দেয়। একদিকে ক্যাটায়ন বেশি হয়ে যায়, আর একদিকে অ্যানায়ন বেশি হয়ে যায়। এই সমস্যার কারণে একটা পটেনশিয়াল তৈরি হয়। এই পটেনশিয়ালটা বিক্রিয়াটাকে বন্ধ করে দেয়। এই বিক্রিয়াটাকে বন্ধ চালু রাখার জন্য কি করতে হয়? লবণ সেতু ব্যবহার করতে হয়, যেন প্রয়োজনীয় সংখ্যক আয়ন উভয় দিকে পরিবাহিত হতে পারে। এই লবণ সেতু যদি ব্যবহার হয় তাহলে সেই চিহ্ন হচ্ছে কি দুটি খাড়া দাগ দিতে হবে। কোথায়? অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে। তাহলে আমরা একটু দেখি, এটা একটা কোষ, এই যে ইউ আকৃতির, এটা হচ্ছে এটা হচ্ছে কি সল্ট ব্রিজ বা লবণ সেতু। এখানে এটা যদি জিঙ্ক হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কোষটি ব্যাটারিটি চালু হলেই জিঙ্ক এখান থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ রূপে আসবে। এখন এখানে কি প্রতিনিয়ত এখান থেকে যত জিঙ্কের জারণ ঘটবে তত এখানে জিঙ্ক 2+ এর আয়ন বেড়ে যাবে। তাহলে অ্যানায়নের চাইতে ক্যাটায়নের সংখ্যা বেড়ে যাবে। তাহলে চার্জের অসমতা। আবার এখানে ক্যাথোডে কি, ক্যাথোডে ক্যাটায়নটা এখানে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। যদি বিজারিত হয় তাহলে ক্যাটায়ন থেকে ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে কি অ্যানায়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ চার্জের ডিস্টারবেন্স হচ্ছে। তাহলে এদিকে ক্যাটায়ন বেশি হয়ে যাচ্ছে, এদিকে অ্যানায়ন বেশি হয়ে যাচ্ছে। এর ফলে এখানে একটি পটেনশিয়াল, যেটা জাংশন পটেনশিয়াল বলে, এই পটেনশিয়াল কি হয়? এই বিক্রিয়াটাকে বন্ধ করে দেয়। এই সমস্যা সমাধানের জন্য এর মধ্যে পটাশিয়াম ক্লোরাইড কিংবা পটাশিয়াম নাইট্রেট সম্বলিত লবণ প্যাক করে এইভাবে রাখা হয়। তাহলে এদিকে যেহেতু ক্যাটায়ন বেশি, এখান থেকে ক্লোরাইড গিয়ে আয়নের সমতা করবে, আর এদিকে অ্যানায়ন যেহেতু বেশি, পটাশিয়াম আয়ন এখানে গিয়ে আয়নের সমতা করবে। এরকম যদি ব্যবহৃত হয় তাহলে এই যে মাঝখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই মাঝখানে কি করতে হবে? এইভাবে খাড়া দাগ দিতে হবে। আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে যদি লবণ সেতু ব্যবহৃত না হয় তাহলে এরকম ভাবে একটা দাগ দিতে হবে, এটা অ্যানোড এটা ক্যাথোড। আবার যদি লবণ সেতু ব্যবহৃত হয় তাহলে একই সেলে আমরা কি করব? দুটা পরপর দাগ দিব। এখন অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে? জারণ ঘটছে। ক্যাথোডে কি হচ্ছে? বিজারণ ঘটছে। এবার তড়িৎদ্বার বিভব। যখন একটি অর্ধকোষে কোনো তড়িৎদ্বার এর তড়িৎ বিশ্লেষের সংস্পর্শে থাকে তখন এটি ইলেকট্রন ছেড়ে দেওয়া বা গ্রহণ করার প্রবণতা দেখায়, যাকে তড়িৎদ্বার বিভব বলে। অর্থাৎ একটি তড়িৎদ্বার কি হয়? হয় ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা দেখাবে অথবা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে। এই প্রবণতার ফলে যে বিভবের সৃষ্টি হয় তাকে তড়িৎদ্বার বিভব বলে। তড়িৎদ্বার বিভবকে ভোল্ট এককে প্রকাশ করা হয়। কোনো অর্ধকোষ বিচ্ছিন্ন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। অর্থাৎ একটি যদি অর্ধকোষ থাকে তার কোনো মূল্য নাই, সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তাই তড়িৎদ্বার বিভব নির্ণয়ের জন্য কোনো নির্দেশক তড়িৎদ্বার, যেমন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, যার বিভবকে 0 ধরা হয়, এমন
তড়িৎদ্বারের সাহায্যে একটি পূর্ণ কোষ সৃষ্টি করে তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয়। তাহলে আমরা যদি যে কোনো একটি তড়িৎদ্বার, যেমন জিঙ্ক তড়িৎদ্বার কিংবা আয়রন তড়িৎদ্বার কিংবা কপার তড়িৎদ্বারের সাথে আমরা যদি হাইড্রোজেনকে যুক্ত করে দিই, দিয়ে আমরা কি করলাম, বিভব মাপলাম। এখন হাইড্রোজেনের বিভব আমাদের 0 বসাই দিলাম, তাহলে অপর যে তড়িৎদ্বার তার বিভব আমরা পেয়ে যাব। এখন নির্দেশক তড়িৎদ্বারের মধ্যে আছে আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্যালোমেল হাইড্রোজেন তড়িৎদ্বার ইত্যাদি। আমরা এ সম্পর্কে, এই নির্দেশক তড়িৎদ্বার সম্পর্কে আমরা অন্য একটি ক্লাসে জানব। এবার প্রমাণ তড়িৎদ্বার বিভব। কোন তড়িৎদ্বারের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, চাপ 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস রাখলে ওই তড়িৎদ্বারে যে বিভব পাওয়া যায় তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। অর্থাৎ যে তড়িৎদ্বার তৈরি করছি সেখানে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়, তার ঘনমাত্রা কি 1 মোলার, চাপ কত রাখতে হবে 1 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা হলে যে বিভব পাবো সেটাকে ওই তড়িৎদ্বারের তড়িৎ বিভব বলবো, প্রমাণ তড়িৎদ্বার বিভব বলবো। এবার কোষ বিভব। কোন তড়িৎ রাসায়নিক কোষের দুটি অর্ধকোষের মধ্যে যে বিভব পার্থক্য বিদ্যমান থাকে তাকে ওই কোষের কোষ বিভব বলে। একে ই সেল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য বিদ্যমান থাকে তাই হচ্ছে ওই কোষের কোষ বিভব। দুটি অর্ধকোষের মাঝে বিভব পার্থক্যের সৃষ্টি হয় কারণ ইলেকট্রন এক অর্ধকোষ থেকে অন্য অর্ধকোষের দিকে প্রবাহিত হয়। যেহেতু ইলেকট্রনের প্রবাহ এক ইলেকট্রোড থেকে আরেক ইলেকট্রোড, অর্থাৎ এক তড়িৎদ্বার থেকে আরেক তড়িৎদ্বারে যেতে চাই, তাহলে কি হয়, অবশ্যই দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। গাণিতিকভাবে জারণ ও বিজারণ অর্ধকোষের বিভব যোগ করলে মোট কোষ বিভব পাওয়া যায়। তাহলে কি দুটি তড়িৎদ্বার থাকবে, দুটি তড়িৎদ্বারের আমরা বিভব যোগ করে দেব, যোগ করে দিলে আমরা কোষের বিভব পেয়ে যাব। তাহলে কি আমরা কি লিখতে পারি, ই সেল সমান ই রাইট প্লাস ই লেফট, মানে দুটা তড়িৎদ্বার থাকবে, একটা ডানে থাকবে একটা বামে থাকবে। তাহলে আমরা কি লিখলাম, ই রাইট প্লাস ই লেফট। রাইটে কে থাকে, রাইটে অর্থাৎ ডান দিকে কে থাকে, ক্যাথোড থাকে। ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে, রিডাকশন। আর ইডি দ্বারা রিডাকশন বোঝানো হয়েছে, বিজারণ। তাহলে ই ক্যাথোড রিডাকশন। লেফটে কে থাকে, লেফটে থাকে অ্যানোড, লিখলাম। অ্যানোডে কি ঘটে, জারণ, ওএক্স। তাহলে এটা যদি বিজারণে নেই তাহলে এখানে প্লাস, এটা বিজারণ, এটা জারণে যদি নিই এখানে প্লাস। এখন আমরা জানি কোন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান, খালি চিহ্ন ভিন্ন। তাহলে আমরা অ্যানোডের যদি অক্সিডেশন বা জারণ বিভবের পরিবর্তে আমরা যদি বিজারণ বিভব নিতে চাই তাহলে কি হবে, এখানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাসের জায়গায় আমরা কি দিতে পারি, মাইনাস দিতে পারি। তাহলে ই সেল সমান ই সেল ইকাল টু ই ক্যাথোড রিডাকশন মাইনাস ই অ্যানোড রিডাকশন। তাহলে দুটাই রিডাকশন ব্যবহার করলে এখানে মাইনাস, আর এটা অক্সিডেশন এটা রিডাকশন হলে এখানে প্লাস। আমরা গাণিতিক সমস্যা পরে দেখব, কিন্তু এটা কেয়ারফুল, সাইন এই চিহ্ন যদি না বোঝা যায় তাহলে পরবর্তীতে অঙ্ক করা যাবে না। এবার প্রমাণ কোষ বিভব। প্রমাণ অবস্থায় অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, চাপ 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস রাখলে কোষের যে বিভব পাওয়া যায় তাকে প্রমাণ কোষ বিভব বলে। একে ইনট সেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইনট সেল আমরা আগের মতনই, ইনট সেল সমান ইনট রাইট প্লাস ইনট লেফট, এইভাবে। তাহলে আগের মতোই এখানে কি, এটা ক্যাথোড রিডাকশন ঘটে দিলাম প্রমাণ অবস্থায়, এখানে কি অ্যানোড অক্সিডেশন ঘটে প্রমাণ অবস্থায়, এখানে কি, তাহলে উল্টাই এখানে যদি রিডাকশন আনি তাহলে এখানে কি মাইনাস। তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। সবসময় প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় সম্ভব নয়। আমি যে কোষ তৈরি করব সেটা সবসময় 1 মোলার এবং 1 অ্যাটমসফিয়ার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা নির্ণয় করা সম্ভব হয় না। এটা এই অবস্থায় এই কন্ডিশন বজায় রাখা সম্ভব হয় না। তাই এই সমস্যা সমাধানের জন্য জার্মান রসায়নবিদ নার্নস্ট প্রমাণ বিজারণ বিভবের সাথে অপ্রমাণ বিজারণ বিভবের সম্পর্ক তৈরি করেন। কিভাবে? ড্যানিয়েল কোষের আমরা একটা উদাহরণ নিব, তারপরে কমন বিষয়টা আলোচনা করব। তাহলে ড্যানিয়েল কোষের জন্য আমরা কি লিখতে পারি, প্রথমেই নার্নস্ট সমীকরণ কি হবে, বিজারণ বিভব সংক্রান্ত, সেটা মাথায় রাখতে হবে। তাহলে সেইভাবে আমাকে লিখতে হবে, জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসাবে থাকে, অ্যানোডে কি ঘটে, জারণ, কিন্তু আমরা জারণটা নিব না, বিজারণ নিব। তাহলে ই জিঙ্ক 2 প্লাস স্ল্যাশ জিঙ্ক, তার মানে কি বোঝাচ্ছে, বিজারণ বোঝাচ্ছে, বিজারণ বিভব। আমরা বিজারণ বিভব কার, অ্যানোডের নিলাম, সমান প্রমাণ অবস্থায় ই নট
জিঙ্ক টু প্লাস জিঙ্ক অর্থাৎ প্রমাণ বিজারণ বিভব সেটা আমাদের চার্টে থাকবে, প্লাস RT আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা, ডিভাইডেড বাই 2F, F হচ্ছে ফ্যারাড অর্থাৎ F এর মান 96,500 কুলম্ব। 2 কারণ কি জিঙ্ক দুটো ইলেকট্রন গ্রহণ করে, জিঙ্ক টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, তাহলে এখানে 2 আসবে, 2 ফ্যারাড। তারপরে কি লন হবে, তারপরে জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা থাকবে। এটা হচ্ছে আমরা অ্যানোডের জন্য লিখলাম, তাহলে ক্যাথোডের জন্য কি লিখব, ই কপার টু প্লাস স্ল্যাশ কপার সমান ই নট কপার টু প্লাস কপার অর্থাৎ প্রমাণ অবস্থায় যার বিজারণ বিভব, প্লাস RT ডিভাইডেড বাই কপারও দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2 আসলো, 2 ফ্যারাড আসলো, লন কপার টু প্লাসের ঘনমাত্রা। এই হলো দুটি ড্যানিয়েল কোষে যে দুটি ইলেকট্রোড থাকে সেই দুটি ইলেকট্রোডের বিজারণ বিভবের জন্য সমীকরণ। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ই সেল সমান ই ক্যাথোড রিডাকশন মাইনাস ই অ্যানোড রিডাকশন, দুটাই রিডাকশন হলে এখানে মাইনাস হয়। তাহলে আমরা ই সেল সমান কি লিখতে পারি, ই ক্যাথোড অর্থাৎ ক্যাথোডের কপারের মানটা বসাই দিলাম, যে সমীকরণ পেলাম ক্যাথোডের জন্য যে সমীকরণ হুবহু বসাইলাম, ই অ্যানোড অর্থাৎ অ্যানোডের জন্য যে সমীকরণ হুবহু বসালাম। এবার প্রমাণ বিজারণ বিভবগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটা প্লাস আর এখানে আসবে কি মাইনাস, তাহলে এটা হচ্ছে ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব, এটাকে আলাদা করলাম, প্লাস RT কে কমন নিলাম, RT 2F এটাকে কমন নিলাম, লন কোনটা, এটা হচ্ছে উপরে থাকবে, কপার টু প্লাস উপরে থাকবে কারণ কি এখানে এটা প্লাস আর এখানে মাইনাস যেহেতু তাহলে এটা নিচে থাকবে। তাহলে এই দুটার ঘনমাত্রার অনুপাত, তাহলে এটা সমান লন যদি উঠাই দিই তাহলে লগ আসবে, লগ আসলে এখানে কি হবে 2.303 আসবে, দিয়ে দিলাম। এইটাই হচ্ছে কি, তাহলে ই সেল সমান ই নট সেল প্লাস 2.303 RT ডিভাইডেড বাই 2F লগ কপার টু প্লাসের ঘনমাত্রা ডিভাইডেড বাই জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা। এটা হচ্ছে ড্যানিয়েল কোষের, আমরা সাধারণ একটা কোষ নিয়ে আলোচনা করলাম। এখন যদি আমরা কমন নিতে চাই তাহলে এখানে 2 আসলো কেন, দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যে কোনো একটা কোষের জন্য N2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, N লিখতে পারি। আর এখানে এটা যেহেতু এটাকে বলতে পারি বিক্রিয়া অনুপাত, তাহলে এখানে আমরা একটা কিউ, বিক্রিয়া অনুপাতকে যেহেতু কিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিউ লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ই সেল সমান ই নট সেল প্লাস 2.303 RT ডিভাইডেড বাই NF লগ কিউ। কিউ মানে এই যে বিক্রিয়া অনুপাত আর N মানে যতটা ইলেকট্রন আদান প্রদান হবে তার সংখ্যা। এটা হচ্ছে নান্নস্টের সমীকরণ। অপ্রমাণ, এটা মনে রাখতে হবে যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে তো আমাদের সমীকরণ জানাই আছে, ই নট সেল সমান ই নট রাইট মাইনাস প্লাস ই নট লেফট, ওই সমীকরণ আমরা ব্যবহার করব। তাহলে কিন্তু যদি অপ্রমাণ অর্থাৎ ঘনমাত্রা 1 মোলার নাই, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস নাই, চাপ 1 atmosphere নাই, সেক্ষেত্রে আমরা এই সমীকরণ ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আবারও।